হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নিয়ে এসেছি একদম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটি টান থ্রিলার মুভি ইত্তেফাক। মুভির গল্প শুরু হয় এমন এক ছেলেকে ঘিরে যাকে দুটি আলাদা খুনের ঘটনায় পাওয়া যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে ছেলেটি কি শুধুই এক ইত্তেফাকের অর্থাৎ কাকতালীয় ঘটনার শিকার, নাকি সেই আসল খুনি? কে কাকে ফাঁসাতে চাইছে, কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে আপনি পৌঁছে যাবেন মুভির প্রায় শেষ দৃশ্যে, কিন্তু তখনও আপনার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাবে, আসল খুনি কে আর কেনই বা খুন করলো? এই রহস্য রোমাঞ্চে ভরপুর গল্পে রয়েছে একের পর এক চমক। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক টুইস্টে ভরপুর ইত্তেফাক মুভির রহস্যময় কাহিনীতে। মুভির শুরুতে আমরা দেখতে পাই বিক্রম নামক একজন লোককে পুলিশরা খুঁজে বেড়াচ্ছে, আর বিক্রমকে দেখা যায় তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে খুব আহত। পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাও সে পালাতে থাকে। পুলিশরা কিছুক্ষণ পর জানতে পারে যে বিক্রমকে দেখা গিয়েছে একটি সোসাইটিতে। পুলিশরা ওই সোসাইটিতে গিয়ে ওয়াচম্যানকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কি কাউকে দেখেছো কিনা? কিন্তু ওয়াচম্যান বলে, আমার পেট খারাপ হয় আমি বাথরুমে ছিলাম, ভিতরে কেউ গেছে কিনা তা আমি সঠিক জানি না। পুলিশ চলেই যাচ্ছিল আর তখনই তাদের কাছে একটি মেয়ে দৌড়িয়ে আসে। মেয়েটির নাম ছিল মায়া। মায়া এই সোসাইটিতেই থাকে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে খুবই ভয়ে ও আতঙ্কে রয়েছে। সে তাকে তার বাসায় নিয়ে যায়। পুলিশ গিয়ে দেখতে পায় তার স্বামীর মৃত লাশ পড়ে আছে, আর তার পাশেই আছে বিক্রম। পুলিশ তাকে তখন ধরে নিয়ে চলে যায়, আর এই কেসটির দায়িত্ব পড়ে সিনিয়র অফিসার দেবের উপর, যিনি ছিলেন খুবই চালাকচতুর একজন মানুষ। দেব তার জুনিয়র অফিসার থেকে জানতে পারে বিক্রম ইউকেতে খুবই বিখ্যাত একজন লেখক, আর সে তার নতুন বইটি লেখার জন্য ভারতে এসেছে। তার উপর দুইটি খুনের মামলা ছিল, এক তার স্ত্রী ক্যাথরিনের আর দ্বিতীয় হলো মায়ের স্বামী অ্যাডভোকেট শেখরের। মায়ার বাসায় ক্রাইম স্পটে তারা কাচের টেবিল ভাঙা পায় এবং আরেকটি ক্যান্ডেল স্ট্যান্ড খুঁজে পায় যেটাতে কিনা রক্ত লাগা ছিল। তা থেকে তারা নিশ্চিত হয় যে এটা দিয়েই আঘাত করে শেখরকে মারা হয়েছে। এছাড়াও তারা পুড়ে যাওয়া কিছু ছবি ডাস্টবিনে খুঁজে পায়। তাই পুলিশের উপর অধিক চাপ ছিল। পুলিশের হাতে মাত্র 3 দিন সময় ছিল কেস সলভ করার জন্য, কারণ বিনা অপরাধে তাকে 3 দিনের বেশি জেলে রাখা পসিবল নয়। দেব তার কাজ শুরু করে দেয়। প্রথমে সে বিক্রমকে জিজ্ঞাসাবাদ করতে থাকে কি হয়েছিল তার সাথে। তখন বিক্রম বলে, গত রাতে আমার বই পাবলিশের জন্য একটি পার্টি ছিল আর আমি ওইখানে ছিলাম, আর ক্যাথরিন তার রুমেই ছিল, কারণ তার ছোট থেকেই মাইনার হার্ট প্রবলেম ছিল, আর তাছাড়াও সে পার্টি তেমন পছন্দ করে না। আর আমি যখন কিনা পার্টি থেকে জলদি করে বাসায় ফিরছিলাম, তখন বাসায় এসে দেখি ক্যাথরিন বাথরুমের মেঝেতে পড়ে রয়েছে। তখন দেব বলে, তুমি যদি খুন নাই করে থাকো তাহলে তুমি পুলিশ থেকে পালাচ্ছিলে কেন? বিক্রম তখন বলে, পুলিশকে আমি ফোন করে ডেকেছিলাম, কিন্তু পুলিশ উল্টো আমার উপরেই ক্যাথরিনের খুনের দোষ চাপিয়ে দিচ্ছিল, তাই আমি এই বয়ে পালাচ্ছিলাম। আমার অ্যাক্সিডেন্ট হওয়ায় আমি অনেকটা আহত হয়ে পড়ি। সাহায্য চাওয়ার জন্য তখন আমি একটি বাড়ির সামনে যাই যেখানে কিনা মায়া থাকতো। প্রথমে সে আমি অপরিচিত বলতে গেট খুলতে চায় না, আর তখন বিক্রম মায়াকে বলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার কাছে কোনো মোবাইল ফোনও নেই, আমার একটা মোবাইল ফোন লাগবে ডক্টরকে ফোন করার জন্য। এগুলো শুনে মায়া তখন তাকে ঘরে আসতে দেয়। মায়া তার ফোনটিকে নিয়ে আসার জন্য বেডরুমে চলে যায়, আর দেখা যায় মায়া তার বেডরুমের গেটটিকে লাগিয়ে রেখেছে। সেখানে একটি কাচের টেবিল ভেঙে পড়েছিল। মায়া তখন মোবাইলটি বিক্রমকে দেয়। তখন মায়া টিভিতে নিউজে দেখতে পায় যেখানে বলা হচ্ছে বিক্রম তার স্ত্রীর খুন করেছে। মায়া তখন একটি চাকু নিয়ে তাকে তৎক্ষণাৎ বাসার থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু বিক্রম তখন মায়াকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে সে আসলে খুনটি করেনি। তখন ওই বাড়ির কলিং বেল বেজে ওঠে, আর মায়া বিক্রমকে লুকিয়ে পড়তে বলে। দেখা যায় বাড়ির কাজের লোক এসেছে কাজ করার জন্য, কিন্তু মায়া তাকে চলে যেতে বলে। এটা দেখে বিক্রমের অবাক লাগে, কারণ সে চাইলেই তো তখনই পালিয়ে যেতে পারত, কেন সে তার সাহায্য করলো? বিক্রম তখন দেবকে বলে হয়তো মায়া তার হাজবেন্ডকে মেরে তার বেডরুমে লুকিয়ে রেখেছিল। আর তখনই দেব বলে, তোমার সাথেই কি সব কাকতালীয় ঘটনা হয়েছে? প্রথমে তোমার স্ত্রীর মৃত্যু, তারপর এমন এক বাসায় আশ্রয় নিলে যেখানে একজন স্ত্রী তার স্বামীকে মেরে ফেলেছে। বাহ বাহ, বেশ ভালোই তো সাজিয়েছো নাটকটা। মানতে হবে লেখক সাহেব, তুমি অনেক ভালো কাহিনী বানাতে পারো। জুনিয়র অফিসার তখন দেবকে জানায় যে বিক্রমের উপর আরেকটি কেস চলছে। সে কিছুদিন আগে রেপের শিকার হওয়া একটি মেয়ের উপর নোবেল লেখে মেয়েটির নাম রিভিল করে দেয়। এরপর ওই মেয়েটি সমাজকে সহ্য করতে না পেরে সুইসাইড করে নেয়, তাই তার উপর ওই মেয়েটির বাবা একটি এফআইআর করেছে। তারপর দেব মায়ের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করে। মায়া তখন বলে শেখর কাছ থেকে অনেক রাতে বাড়ি ফিরত, আর আমি ওই দিন বাসায় একা ছিলাম। ঘরের যখন কলিং বেল বাজে তখন আমি দরজা খুলতে যাই,
আর তখনই বিক্রম আমার মুখ চেপে ধরে। মায়া তখন কোনো মতে তার হাত থেকে ছুটে চাকু হাতে নিয়ে নেয়, কিন্তু বিক্রমের সাথে সে পেরে উঠছিল না, কারণ বিক্রম তার হাত থেকে চাকুটি নিয়ে নেয়। এর কিছুক্ষণ পর ঘরের কলিং বেল আবারও বেজে ওঠে। তখন ঘরের কাজের লোক এসেছিল, কিন্তু বিক্রমের ভয়ে মায়া বাধ্য হয়ে তাকে চলে যেতে বলে। তখন টিভিতে বিক্রমের নিউজ দেখে মায়া বুঝতে পারে বিক্রম আসলে কে আর কি করে এসেছে। নিউজ দেখে মায়া জানতে পারে সে আসলে খুনি। সুযোগ বুঝে মায়া আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। সে আবারও বিক্রমের কাছে ধরা পড়ে যায়। এরপর যে মেয়েটি বিক্রমের কারণে সুইসাইড করেছিল তার বাবাকে পুলিশ ডেকে আনে জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন ওই লোকটি বলে আমার মেয়ে সুইসাইড করেনি, বরং তাকে মারা হয়েছে। বিক্রম তাকে মেরে ফেলেছে। সান্দিয়ার সাথে যে র্যাপ হয়েছিল সেই লোমহর্ষক গল্পটা মানুষের কাছে তুলে ধরার জন্য এবং জানার অনুমতি পাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিল বিক্রম। তাদেরকে বিক্রম বলে যে তার কাহিনী শুনে র্যাপের ভুক্তভোগীদের সাহায্য হবে এবং মানুষ সচেতন হবে। আর সাথে এও বলে যে সান্দিয়ার নাম পাবলিশ করা হবে না, গোপন থাকবে তার নাম। তাই তখন তারা রাজি হয়েছিল, কিন্তু বিক্রম তখন বেইমানি করে তার নাম পাবলিশ করে দেয়। তখন নিউজ চ্যানেল এবং বিভিন্ন সোশ্যাল সাইটে সান্দিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুই হয়ে থাকে এবং তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, যে দুর্ঘটনা কিনা সান্দিয়া মনেও করতে চায় না। সে বিষয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। সে তখন আত্মীয়দের কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়ায় আর বাকি মানুষদের কাছে দয়ার পাত্র হয়ে দাঁড়ায়। এইসব বিষয় বিক্রমের কারণে হয়েছে। আর যখন বই বের করবে তখন কতভাবে আমাদের অনুরোধ করেছিল, কিন্তু যখন আমার মেয়ের নাম সব জায়গায় ছড়িয়ে যায় তখন এমন ভাব দেখায় যেন সে আমাদেরকে চিনতেই পারছে না। মানুষের বিভিন্ন প্রশ্ন সান্দিয়াকে সুইসাইড করতে বাধ্য করে। এগুলো শুনে দেব তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কে আসলে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। কিন্তু কিভাবে দেব সত্যটা বের করবে? সে কি পারবে এই কেসের মেইন অপরাধীকে ধরতে? দ্বিতীয়বার বিক্রমকে আবার জিজ্ঞাসাবাদ করলে সে বলে আমি মায়াকে সব খুলে বলাই মায়া তাকে বিশ্বাস করে, আর বিক্রমের আঘাতে মলম লাগিয়ে দেয়। বিক্রমের সাথে মায়া খুবই ভালো আচরণ করছিল। আবার বিক্রমকে মদ খেতেও বলে সে। বিক্রম তখন খেতে না চাইলে তাকে বলে টেনশন দূর হয়ে যাবে, আর তাই সে তখন মদ পান করে। আর মায়াদেবকে বলে আমি তাকে মদ খেতে দেইনি। আসলে যখন পানি আনতে গিয়ে মদের আলমারি খোলা হয় তখন মায়া সেখানে একটি টর্চ লাইট দেখতে পায়। তাই ওটা লুকানোর জন্য মায়া বিক্রমকে মদ খাওয়ায় আর কোনোভাবে সে বাথরুমে যায় আর ভেন্টিলেটর দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সিকিউরিটি গার্ডকে ইশারা দেয়, কিন্তু সিকিউরিটি গার্ড তা দেখতে পায় না, কারণ বাহিরে ঝুম বৃষ্টি পড়ছিল। হঠাৎ তখন বিক্রম মায়ার হাতে টর্চ লাইটটি দেখে ফেলে আর তার গলা তখন চেপে ধরে। কিন্তু ওদিকে বিক্রম বলে আমার ওর উপর কোনো প্রেসার দিতে হয়নি, কারণ সে বিক্রমের সাথে ফ্রেন্ডলি বিহেভ করছিল। বিক্রমের কথাই বোঝা যাচ্ছিল যে মায়া বিবাহিত জীবনে খুশি ছিল না। বিক্রম মায়াকে জিজ্ঞেস করে ওই কাচের টেবিলটি ভাঙলো কিভাবে। তখন মায়া বলে ফুল রাখার পাত্রটি ওই কাচের টেবিলে পড়ে যায় আর তাই সেটি ভেঙে গেছে। তখন বিক্রম ওই টেবিলের কাছে একটি ওয়ালেট দেখতে পায়। সে ওটা ধরতেই যাবে তখন ওই জলদি করে মায়া সেটাকে নিয়ে বলে এটা শেখরের। পুলিশ যখন সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারে যে শেখর 7টার দিকে গড়ে এসেছিল। তাকে আর তখন বাহিরে যেতে দেখা যায়নি। সেদিন ওয়াচম্যানের পেট খারাপ ছিল, তাই সে সারা রাত বাথরুমেই কাটিয়েছে। তাই সেও ঠিকঠাক বলতে পারছে না যে শেখর বাহিরে গিয়েছিল নাকি যায়নি। মায়া তখন পুলিশকে বলে শেখর রাত 12টায় বাসায় এসেছিল। যদি সে না আসতো তাহলে বিক্রম মায়াকে মেরেই ফেলতো। বিক্রম যখন মায়ার গলা চেপে ধরেছিল তখনই শেখর এসে পড়ে আর দুজনের মধ্যে তখন হাতাহাতি শুরু হয়ে যায়। মায়া দেখে বাহিরে পুলিশ এসেছিল, তাই সে তখন দৌড়ে পুলিশকে ডাকতে চলে যায়। আর যতক্ষণে মায়া পুলিশকে নিয়ে ফিরে আসে ততক্ষণে বিক্রম তার হাজবেন্ড শেখরকে মেরে ফেলেছিল। দেব মায়াকে বলে ওয়াচম্যান বলেছে শেখর 7টার দিকে বাসায় এসেছিল। মায়া বলে হ্যাঁ 7টার দিকে শেখর কাজের জন্য বাসায় এসেছিল, কিন্তু সেটা 2 মিনিটের জন্য। কিন্তু এরপর শেখর একদম 12টার দিকেই এসেছিল। দেব বলে পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী শেখর 8টা থেকে 12টার মাঝে মারা গেছে। ওয়াচম্যান শেখরকে 7টার দিকে বাড়িতে আসতে দেখেছিল, কিন্তু কেউ আর তাকে বাইরে যেতে দেখেনি। এসব দেখে পরিষ্কার বোঝা যায় তুমি মিথ্যে বলছো। জুনিয়র অফিসার দেবকে জানায় বিক্রমের প্রথম লেখা বই সুপারহিট হয়েছিল, কিন্তু দ্বিতীয় বই ফ্লপ হয়ে গিয়েছিল, যে কারণে তৃতীয় বইটি হিট হওয়া অনেক জরুরি ছিল, যেটাতে সান্দিয়ার গল্প লেখা ছিল। কিন্তু বই প্রকাশের পর ওইটাও তখন ফ্লপ হয়ে যায়। তখন সে ওই মেয়েটার নাম পাবলিশ করে দেয়, যে কারণে সব জায়গায় আলোচনা শুরু হয় আর এই বইটাও তখন হিট হয়ে যায়। এরপর দেব বিক্রমের প্রতিবেশীর কাছ থেকে একটি ভিডিও ক্লিপ পায়, যেটাতে বিক্রম আর ক্যাথরিনের ঝগড়া হচ্ছিল। বিক্রমকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে বলে ক্যাথরিন বুক হিট করার জন্য ওই মেয়ের নাম লিক করে দিয়েছিল।
এই বিষয়টা নিয়ে আমাদের ঝগড়া হচ্ছিল। যে কোম্পানি বিক্রমের বই পাবলিশ করেছিল ক্যাথরিন ওই কোম্পানির সিইও ছিল, তাই সে এই নোংরা কাজটি করেছিল যেন বইটি হিট হয় আর তার কোম্পানির প্রফিট হয়। কিন্তু ক্যাথরিনের এই কাজের জন্য ওই মেয়েটা আত্মহত্যা করে ফেলেছিল। তাই তখন বিক্রম বুক ক্যান্সেল করার কথা বলে দেয়, কিন্তু ক্যাথরিন তখন এতে রাজি হয় না এবং উল্টো বিক্রমকে সতর্ক করে দেয় এই বলে যে যদি সে এমন কিছু করে তাহলে কন্ট্রাক্ট অনুযায়ী তার উপর এমন কেস করা হবে যেন সে আর কখনো লিখতে না পারে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী জানা যায় ক্যাথরিনের মৃত্যু হার্ট অ্যাটাকের জন্য হয়েছিল আর শেখরের মৃত্যু মাথায় আঘাত পাওয়ার জন্য হয়েছিল। ফরেনসিক ল্যাব থেকে জানা যায় যে মানুষটা শেখরকে হত্যা করেছিল সে সম্ভবত 6 ফুটের হবে, আর যে ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে মারা হয়েছে সেটাতে খুনির ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে। বিক্রমের হাইটও 6 ফুট 1 ইঞ্চির ছিল আর ক্যান্ডেল স্ট্যান্ডে তার ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়, যে কারণে এটাই প্রমাণিত হয় যে বিক্রমই শেখরের খুন করেছে। তাই তার উপর একটা খুনের কেস হয়ে যায়। দেব মায়ার বাসার ডাস্টবিন থেকে পুড়ে যাওয়া ছবির অবশিষ্ট কিছু অংশ খুঁজে পায়। দেব তখন ওই জাসুসের কথা জানতে পারে যে কিনা এই ছবিগুলো তুলেছে। জাসুস তখন দেবকে ওই ছবিগুলো দিয়ে দেয়, কিন্তু এখানেই কেসের মোড় একদম ঘুরে যায়। পুলিশ চিরাগ নামের একটা ছেলেকে অ্যারেস্ট করে যে সম্পর্কে মায়ার বন্ধু ছিল, কিন্তু দেব চিরাগকে কিছু ছবি দেখায় যেখানে তারা দুজন খারাপভাবে মিলিত অবস্থায় ছিল। দেব তখন মায়াকে ওই ছবিগুলো দেখিয়ে জিজ্ঞেস করে এখন বলো এর পিছনের কাহিনী। মায়া বলে শেখর সবসময় কাজে ব্যস্ত থাকতো, তার কাছে আমার জন্য সময়ই ছিল না। চিরাগ আসলে আমার সাথে সময় কাটাতো এবং আমার সাথে কথা বলতো এবং আমাকে বোঝাতো। আমি বুঝতেও পারিনি কখন আমরা এতটা কাছাকাছি এসে পড়েছিলাম। দেব চিরাগকে জিজ্ঞেস করে ক্রাইম সিনে তোমার ব্লাড পাওয়া গেছে, তুমি ওখানে কি করছিলে? চিরাগ জানাই ওই সন্ধ্যায় সে মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। তখনই সেখানে শেখর এসে পড়ে। তখন তারা চুপচাপ বসে থাকে, কিন্তু শেখর তাদের সম্পর্কের কথা সবকিছু জেনে গিয়েছিল। শেখর তাদের পিছনে জাসুস লাগিয়েছিল। সেই জাসুস তাদের গোপনীয় ছবি তুলে শেখরকে দিয়ে দেয় আর সেই ছবিগুলো নিয়েই তাদের মধ্যে হাতাহাতি লেগে যায়। হাতাহাতির এক পর্যায়ে চিরাগকে ধাক্কা দেয় আর সে তখন গিয়ে কাচের টেবিলের উপর পড়ে যায়। চিরাগ দেবকে জানায় সেখানে পড়ে ব্যথা পাওয়ার কারণে সেখানে চিরাগের ব্লাড পাওয়া গেছে। এইসব কিছু হওয়ার পর শেখর সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর চিরাগও সেখান থেকে চলে যায়। চিরাগ বলে পরে তার মায়াকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল, তাই সে তখন মায়াকে ফোন করেছিল, কিন্তু ফোন তখন সুইচ অফ আসছিল, তাই সে মায়ার বাসায় চলে যায়। মায়া যখন দরজা খুলেছিল কিন্তু সে চিরাগকে ভেতরে আসতে দেয় না, কারণ ভেতরে বিক্রম দাঁড়িয়েছিল। মায়াদেবকে বলে সে জানে সে ভুল করেছে, কিন্তু সে তার হাজবেন্ডকে মারেনি। মায়া আফসোস করছে কারণ তার হাজবেন্ডের মৃত্যুর আগে মায়া তার মন ভেঙেছিল। কিন্তু ওদিকে বিক্রম দেবকে বলে আমার যখন সবকিছুই অদ্ভুত লাগছিল তখন আমি সেখান থেকে চলে যেতে চাচ্ছিলাম, আর তখন ওই বাসার কলিং বেল বেজে ওঠে। তখন মায়া দরজা খুলে এই ছেলেটিকে বলেছিল শেখর, কিন্তু আমি যখন বাসার আশেপাশের ফটো ফ্রেম দেখে এগুলো বুঝতে পারি সেটা আসলে শেখর ছিল না, সেটা ছিল অন্য কেউ। কিন্তু মায়া ওই লোককে শেখর বলে আমার সাথে কেনই বা পরিচয় করিয়ে দিল, আর ওই লোকটা একটা চশমা পরেছিল। দেব তখন বিক্রমকে চিরাগের ছবি দেখালে বিক্রম বলে হ্যাঁ এই লোকটাই ছিল। বিক্রম ডেস্কটপ ওয়ালপেপারে মায়ার সাথে ওই লোককে দেখে, যে লোকের ছবি পুরো বাড়ির ফটো ফ্রেমগুলোতে রয়েছে। বিক্রমের আর তখন বুঝতে বাকি থাকে না যে এই লোকটা কোনোভাবেই শেখর নয়, আর তখন ওই পেছন থেকে চিরাগ বিক্রমের মাথায় ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে অনেক জোরে আঘাত করে। বিক্রম তখন জ্ঞান হারিয়ে ফেলে। মাঝে মাঝে বিক্রম হালকা হালকা দেখতে পাচ্ছিল। বিক্রম দেখে তারা দুইজন মিলে শেখরের লাশ টেনে বাহিরে নিয়ে আসছিল। তখন ওই বাহিরে পুলিশ এসে পড়ে আর মায়া তখন তাদেরকে ডাকতে চলে যায়। বিক্রমের যখন জ্ঞান ফিরে আসে তখন ওই ভুলবশত সে ক্যান্ডেল স্ট্যান্ডে হাত রেখে দেয় আর তার ফিঙ্গারপ্রিন্ট তখন ক্যান্ডেল স্ট্যান্ডে লেগে যায়। বিক্রম নিজেকে সামলাচ্ছিল আর তখন ওই মায়া পুলিশ নিয়ে চলে আসে আর পুলিশের মনে হয় বিক্রমই শেখরের খুন করেছে। আর অন্যদিকে চিরাগ সুযোগ বুঝে চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। দেব এখন বোঝার চেষ্টা করছিল কার গল্প সত্যি আর কার গল্প মিথ্যা, কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। কারণ দেখতে গেলে দেখা যায় দুজনের দিক থেকে দুজনই সত্যি কথা বলছে, দুজনকেই তখন তার ঠিক মনে হচ্ছে, কিন্তু কেউ না কেউ তো এখানে অপরাধী অবশ্যই রয়েছে।
দুজনেই তো আর সত্যি হতে পারে না। কথা তখন এখানেই আটকাচ্ছিল যে শেখর 7টার দিকে বাসায় আসে, তারপর কেউ তাকে বাইরে যেতে দেখেনি। এরপর দেবের আসলে মাথা ঘুরছিল যে কে আসলে এই খুনটা করেছে, সে আসলে ভেবে পাচ্ছিল না। এরপর সে তার জুনিয়র অফিসারকে নিয়ে চা খেতে চলে যায়। তখন চা খেতে খেতে হঠাৎ করেই তার জুতোর দিকে নজর যায়। তখন সে দেখে তার জুতোতে কাদা মাখা ছিল, কারণ বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিল। আর ওই বৃষ্টি দেখেও তার মাথায় চলে আসে ওই দিন রাত 11টার পরেও ঝুম বৃষ্টি পড়েছিল, তাই তখন রাস্তাঘাটও কাদা মাখা হয়েছিল। এখন দেব ভাবে কে আসলে সত্যি বলছে এটা বোঝার এখন এই একটাই উপায় রয়েছে। শেখর যদি 7টায় এসে থাকে আর তারপর বাহিরে না গিয়ে থাকে, তাহলে তার জুতায় কাদা লাগা থাকবে না, আর এর মানে হবে খুন মায়া আর চিরাগই করেছে। কিন্তু যদি শেখরের জুতায় কাদা থাকে, এর মানে শেখর 12টার দিকেই এসেছিল আর তার খুন করেছে বিক্রম। শেখরের জুতাগুলো তখন এভিডেন্সের রূপে পুলিশ স্টেশনে জমা রাখা হয়েছিল। দেব তখন সেগুলো চেক করে দেখে জুতোগুলোতে আসলে কোনো কাদা নেই, অর্থাৎ মায়া আর চিরাগই খুনি। আর মায়া আর চিরাগ বিক্রমের আসার আগেই শেখরকে মেরে ফেলেছিল। আর বিক্রম যেই বাড়িতে বাঁচার জন্য গিয়েছিল সেই বাড়িতে গিয়েই বিক্রম ফেঁসে যায়। মায়া যখন জানতে পারে পুলিশ ক্যাটরিনের খুনের দায়ে বিক্রমকে খুঁজছিল, তখন মায়া চালাকি করে শেখরের খুনের দায়টাও বিক্রমের মাথায় দিয়ে দেয়। মায়ার প্ল্যানটা আসলে খুবই ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ফেল হয়ে যায়। খুবই খারাপ হয় মায়ার সাথে। পুলিশ তৎক্ষণাৎ মায়া আর চিরাগকে অ্যারেস্ট করে ফেলে। দেব তখন বিক্রমকে গিয়ে বলে মায়া আর চিরাগই শেখরের খুন করেছিল, আর ক্যাথরিনের মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকের জন্য, তাই তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি এখন মুক্ত। বিক্রম তখন বলে ক্যাথরিনকে আসলে আমি মেরে ফেলেছি, কেননা ওই রাতে আমার তাকে একা রেখে যাওয়া একদমই উচিত হয়নি। আমি যদি তার সাথে থাকতাম তাহলে সে আজকে বেঁচে থাকতো। দেব বলে আমার ছোট ভাইয়ের বাইক চালানোর অনেক শখ ছিল, আর আমি আমাদের বাবার থেকে লুকিয়ে আমার ছোট ভাইকে বাইক চালানো শেখাতাম। একদিন আমি তাকে একটা বাইক নিয়ে যেতে দিয়েছিলাম, আর সেদিনই তার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমি আমার ছোট ভাইকে হারিয়ে ফেলি। অনেক বছর পর্যন্ত আসলে আমিও নিজেকেই দোষারোপ করেছি, কারণ যদি আমি তাকে একা বাইক নিয়ে যেতে না দিতাম তাহলে হয়তো সে বেঁচে থাকতো। নিজেকে দোষারোপ করলে আসলে কষ্ট কমে না, বরং বাড়ে। যদি তুমি মনে করতে চাও তাহলে ওই সময়কে মনে করো যখন তোমরা একসাথে ছিলে, ওই সময় তোমরা কি কি করেছিলে ওইগুলো মনে করো। আর তুমি ওইটা মনে করো না যে তোমরা আলাদা হয়ে গেছিলে, তাহলেই তুমি কষ্ট পাবে। তাদের মাঝে এসব কথাবার্তা হয়েছিল। এরপর বিক্রমকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে বের হয়ে বিক্রম সবার আগে ক্যাথরিনের অন্তিম সংস্করণের কাজ শেষ করে। এরপর দেখা যায় দেব বিক্রমের লেখা একটি বই পড়ছিল। তার বউ তখন দুষ্টামি করে বলে এই সব বইয়ের গল্প বাদ দাও, লাস্টে ওই হিরো ওষুধের ওভারডোজের কারণে মারা যায়, এখন বই রেখে তুমি আমাকে সময় দাও। এটা বলে তখন তার বউ চলে যায়। কিন্তু দেবের মাথায় তখন অন্য কথা ঘুরছিল। দেব ভাবতে তাকে ক্যাথরিন তার অসুস্থতার জন্য ওষুধ খেত, তাহলে ওভারডোজের কারণে তার মৃত্যু হয়নি। দেব তৎক্ষণাৎ ফরেনসিক ল্যাবে যায়। ফরেনসিক ডাক্তার তাকে জানায় ক্যাথরিনের ওষুধের রিসিপে লেখা ছিল প্রতিদিন একটা করে ওষুধ খেতে হবে। রিসিপে থাকা তারিখ অনুযায়ী বোতলে ঠিক সেই পরিমাণই ওষুধ আছে, যেই পরিমাণ ওষুধ থাকা উচিত। দেব তখন ওষুধগুলো হাতে নিয়ে দেখছিল, তখন ওই খেয়াল করে ক্যাপসুলের উপরের লেখাগুলো উল্টাপাল্টা হয়ে আছে, অর্থাৎ ক্যাপসুলগুলো আগে হয়তো খোলা হয়েছিল। ডেট চেক করার পর সে দেখতে পায় ক্যাপসুলের ভেতরে স্বাভাবিকের থেকেও 3 গুণ বেশি ওষুধ ভরা ছিল। এর থেকে জানা যায় বিক্রম অন্য কোথাও থেকে ওষুধ নিয়ে খুব চালাকির সাথে ক্যাপসুলের ভেতরে ভরে দেয়। এতে তখন ওভারডোজের কারণে ক্যাথরিনের মৃত্যু হয়। আর বিক্রম ওই ক্যাথরিনকে মেরে ফেলেছিল। আর ওই মানুষটা ক্যাথরিন নয়, যে সান্দিয়ার নাম লিক করে দিয়েছিল, ওই মানুষটা আসলে বিক্রমই ছিল। ক্যাথরিন আসলে এইসবের বিরুদ্ধে ছিল, সে চাইছিল বুক যেন পাবলিশ না হয়, কিন্তু বিক্রম এটা মেনে নিতে চায় না, তাই সে তার স্ত্রীকেই মেরে ফেলে। দেব তখন পুলিশের হেডকোয়ার্টারে ফোন করে। সেখান থেকে জানা যায় বিক্রম লন্ডনের ফ্লাইটে রয়েছে। দেব তখন বিক্রমকে থামানোর জন্য অর্ডার দেয়। আর তখনই দেবের কাছে বিক্রমের একটা কল আসে। দেব তখন বিক্রমকে বলে আমি এখন জেনে গিয়েছি ক্যাথরিনকে তুমি মেরেছ। বিক্রম তখন বলে এটা তো আমি তোমার সামনেই কবুল করেছিলাম, কেননা সে জেলে থাকা অবস্থায় দেবের সামনে বলেছিল আমিই ক্যাথরিনকে মেরেছি। দেব তখন বিক্রমের সাথে কথা বলতে বলতে তৎক্ষণাৎ এয়ারপোর্টের দিকে রওনা হয় বিক্রমকে ধরার জন্য।
বিক্রম তখন দেবকে বলে ক্যাথরিনের মোবাইলে শেখরের একটি মেসেজ এসেছিল। সেখান থেকে বিক্রম জানতে পারে ক্যাথরিনার শেখরের অনেক দিনের প্ল্যান ছিল বিক্রমের উপর কেস করার। তাই বিক্রম শেখরদের বাসায় যায় আর তারপর মায়া তো দেবকে সবকিছু খুলেই বলেছে যে কি হয়েছিল। দেব তখন বুঝতে পারে মায়া তাহলে সব সত্যিই বলেছিল। বিক্রম বলে সে তার বাসার কাগজপত্র খুঁজতে গিয়েছিল, কিন্তু সেখানে সে মায়া আর চিরাগের কিছু ছবি পেয়ে যায়। বিক্রম খুব ভালোভাবেই জানতো মায়া তার অবৈধ সম্পর্কের ব্যাপারটা লুকিয়ে রাখবে। বিক্রম এই ব্যাপারটার সুযোগ নেয় আর শেখরকে তখন সে মেরে ফেলে এবং তার কেসের কাগজপত্রগুলোকে জ্বালিয়ে দেয়। বিক্রমের পর মায়ার ওই ছবিগুলোকে এমনভাবেই জ্বালায় যেন সেটা পুলিশ হাতে পেলে সন্দেহ করে। তারপর বিক্রম একটা গল্প বানায় যেটা সে পুলিশকে শুনিয়েছিল। বিক্রম দেবকে বলে গল্পতে একটা টুইস্ট থাকা অনেক প্রয়োজন, আর সেই টুইস্টটা আসে শেখরের জুতো থেকে। বিক্রম জানতো দেবের ইনভেস্টিগেশন শেখরের জুতো পর্যন্ত অবশ্যই যাবে, এই জন্য বিক্রম তার শুকনো জুতো শেখরকে পরিয়ে দেয় আর শেখরের কাদামাখা জুতো নিজে পরে নেয়। বিক্রম ইউকের নাগরিক ছিল আর সেখানে সরকার কোনো প্রমাণ ছাড়া বিক্রমকে ছুতেও দেবে না। আর সবচেয়ে বড় প্রমাণ ছিল ক্যাথরিন, যেটা কিনা তুমি নিজেই মুছে দিয়েছ এবং আমার সাহায্য করেছ। বিক্রম তখন দেবকে বলে নিজেকে তুমি দোষারোপ করবে না, এতে তোমার কষ্ট শুধু বাড়বেই, কমবে না। আর যদি মনে করতে হয় তাহলে সেই সময়কে মনে করো যখন আমরা একসাথে ছিলাম, সেই সময়কে মনে করো না যখন আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। বিক্রম আসলে দেবের কথাই দেবকে রিপিট করে এবং তারপর সে ফোন কেটে দেয়। দেব এরপর দৌড়ে এয়ারপোর্টে পৌঁছে যায়, কিন্তু আফসোস টেক অফ করে ফেলেছিল প্লেন। বিক্রম তখন চলে গিয়েছিল। বিক্রম আসলে যে জাল বানিয়েছিল সেই জালে খুব সহজেই সে ফেসে যায়। দেবের চালাকিও কোনো রকম কাজে আসে না। দেবের কাছে এখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় বাকি নেই। অপরাধী আসলে নিজেকে বাঁচানোর জন্য কখনো সত্যের সাহায্য নেয়, আবার কখনো মিথ্যার সাহায্য নেয়, কিন্তু বিক্রম এখানে ইত্তেফাকের সাহায্য নিয়েছিল। আর এভাবেই দেবের প্রচন্ড আফসোসের সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের মুভির গল্প কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এমনই আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ পুরো ভিডিওটিকে দেখার জন্য।